আজকে আমরা ডিসকাস করব বেঙ্গলি প্যাডাগজির অন্য একটা ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন তো প্রতিনিয়ত আমরা বেঙ্গলি প্যাডাগজির বা বাংলা ভাষার উপরে আমরা সিটেট পরীক্ষার সম্পূর্ণ কোর্স আমরা প্রোভাইড করে চলছি আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো দেখুন আজকে আমরা প্র্যাকটিস সেট 8 নিয়ে আজকে আমরা ডিসকাস করব। অর্থাৎ এই প্র্যাকটিস সেটে আমাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলি আপনারা আজকের এই ক্লাসে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে ভাই, তো চলুন আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি আমরা দেখে নিই যে আজকের প্রশ্নগুলো কী রয়েছে। তো দেখে নেওয়া যাক। দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে, দেখুন ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কী? শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো, শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, উচ্চারণ এবং নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন। কী হবে কারেক্ট আনসার ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো আপনারা। কি হতে পারে তার কারেক্ট আনসার সেটা আপনারা বলুন। কারেক্ট আনসার কী হতে পারে? ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কী? আচ্ছা, ব্যাকরণ শিক্ষার সঙ্গে তার স্মৃতিশক্তির কোনো সম্পর্ক আছে নাকি? মোটেই নাই। ঠিক আছে। উচ্চারণ এবং নির্ভুল, ব্যাকরণের সঙ্গে তার উচ্চারণের কোনো বা নির্ভুল ব্যবহারের কোনো সমস্যা কোনো কিছু বোঝা যায় না। সামগ্রিক দক্ষতা, অলরাউন্ড ডেভেলপমেন্ট, শুধু ব্যাকরণ শিখলে তার যে অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে সেটা আমরা বলতে পারি না। সুতরাং কারেক্ট আনসার হবে কি শিক্ষার্থীর বাচন দক্ষতার মূল্যায়ন। অর্থাৎ ব্যাকরণ যদি তার ভালো করে জানা থাকে, খুব ভালো করে যদি শিখতে পারে, তাহলে তার স্পিকিং স্কিল যেটা রয়েছে সেই স্পিকিং স্কিলটা তার কী হবে? ডেভেলপমেন্ট হবে। সাম্প্রতিককালে ব্যাকরণে কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়? দেখুন বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে, ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি এবং কাল অনুযায়ী বিভিন্ন রূপ, দ্বিতীয় ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে বন্ধুরা? তাড়াতাড়ি কমেন্ট করুন তো। বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে, মানে ব্যাকরণ কিসের উপর অধিক গুরুত্ব দেবে? হোয়াট ইজ ব্যাকরণ? ব্যাকরণ গুরুত্ব কেন দেয়? এখানেই বলেছে যে ব্যাকরণ গুরুত্ব দেবে। ঠিক আছে, ব্যাকরণ গুরুত্ব দিচ্ছে। তো ব্যাকরণের মধ্যে আবার বিশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ এই ধরনের কী ব্যাপার সেটা নয়। ব্যাকরণ সম্পর্কিত নিয়ম আমরা কখনো শিশুদেরকে এত বেশি প্র্যাকটিস আমরা করাই না। তারপর দ্বিতীয় ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো, সেটা কোনো কথা নয়। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি, ব্যাকরণের মাধ্যমে আমরা বাক্য গঠন রীতি শিখতে পাই। বাক্যের যেটা কাল রয়েছে, যে কোনো ঘটনার কাল বা টেন্স সম্বন্ধে আমরা কী করতে পারি? ধারণা পেতে পারি। নেক্সট, পাঠ বিশ্লেষণের সময় একজন শিক্ষার্থী নিচের কোনটা করে? একজন শিক্ষার্থী যখন পাঠ বিশ্লেষণ করবে তখন সে কী করবে? তথ্যগুলিকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার জন্য পড়ে বুঝতে চেষ্টা করবে। মূল বিষয় ধারণা বা সারমর্ম বোঝার জন্য পাঠ্য বিষয়টি বারবার দেখতে থাকে। অসংলগ্ন বর্ণনা থেকে কোনো বিশেষ তথ্য মনোযোগ সহকারে খুঁজতে চেষ্টা করে। তারপরের প্রশ্ন হচ্ছে কি পড়ার পর প্রাসঙ্গিক তথ্যগুলি গুছিয়ে লেখার চেষ্টা করে। তো কোয়েশ্চন নম্বর 213 কারেক্ট আনসার কী বলুন তো? যখন একটা পাঠ বিশ্লেষণ করা হয়, পাঠটা বিশ্লেষণ করার সময় একজন শিক্ষার্থী কি করে? তো এটা কারেক্ট আনসার কে বলুন। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসতে চলেছে ভাই। এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে চলেছে, অতি শিগগির আপনি পাবেন। আপনার পরীক্ষায় এই ধরনেরই প্রশ্ন আসবে, টেনশনের ব্যাপার নেই। শুধুমাত্র একটু ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা করুন, পরীক্ষা আপনার আসতে চলেছে এবং এই ধরনের প্রশ্নই আপনার আসবে। তো দেখুন এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1। পাঠ বিশ্লেষণের সময় কী করা হয়? তথ্যগুলিকে একত্রিত করা হয় বা সুবিন্যস্ত করা হয়, করে সেই মানে শিক্ষক মশাই কী পড়ালেন বা কী পাঠের মধ্যে কী রয়েছে সবগুলা জিনিস মানে পরে বোঝার চেষ্টা করে। ঠিক আছে ভাই। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, এবার আমরা ক্লাস 2তে চলে আসলাম। দেখুন তো কী বলেছে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের কোন স্তর পর্যন্ত নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে তা নির্ধারণ করতে শিক্ষক শিক্ষিকাদের নিচের কোন বিষয়টি লক্ষ্য করতে হবে? দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী তারা কোন স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পেরেছে সেটা বুঝতে গেলে, অর্থাৎ ক্লাস 2 এর বাচ্চাটা কতটুকু শিখতে পেরেছে তা বুঝতে গেলে আমরা কিভাবে বুঝবো যে ক্লাস 2 এর বাচ্চাটা শিখতে পেরেছে, কতটুকু শিখতে পেরেছে সেটা কী করে অনুমান করতে পারি? নাম্বার 1, সংযোগ স্থাপনের জন্য সর্বনাম এবং সংযোগমূলক অব্যয়ের ব্যবহার।
বর্ণনার সাথে অনুচ্ছেদটির গঠনগত বৈশিষ্ট্যকে মেলানো, অনুচ্ছেদটির সারমর্মের উপস্থাপনা, ছাপার অক্ষরগুলো চিনবে এবং যেখানে অসুবিধা হবে সেখানে আঙ্গুলের সাহায্য দেখাবে। কী হবে কারেক্ট আনসার বলুন তো ভাই? কোয়েশ্চন নম্বর 214, তাড়াতাড়ি কমেন্ট করুন 1 2 3 4 কোনটা কারেক্ট হবে। সেটা আপনাদের প্র্যাকটিস হচ্ছে, ধরে নেন এটা আপনাদের প্র্যাকটিস। আপনারা কতটুকু শিখতে পারলেন, বুঝতে পারলেন, জানতে পারলেন, এটা আপনাদের জন্য। তো দেখো দ্বিতীয় শ্রেণী কী বলেছে? ক্লাস 2। কী বলেছে ভাই? ক্লাস 2 বলেছে, দ্বিতীয় শ্রেণী। তো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা যদি পাঠ্য বিষয়ের একটা স্তর বুঝতে হয়, তো দ্বিতীয় শ্রেণীর শিশুরা সর্বনাম কী পদ বা অব্যয় কী পদ তারা কি বুঝবে না? অনুচ্ছেদের গঠনগত বৈশিষ্ট্য যেটা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলে থাকি, সাধু, চলিত ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা বা বিভিন্ন কমপ্লেক্স বিষয়গুলো, সেটা কিন্তু তারা বুঝতে পারে না। অনুচ্ছেদের সারমর্মের তারা উপস্থাপনা করতে পারবে না। সুতরাং এখানে ক্লাস 2 এর ক্ষেত্রে ছাপার অক্ষরগুলো চিনবে। ক্লাস 2 এর ক্ষেত্রে কী হবে? তারা কী করে ছাপার অক্ষরগুলো চিনবে এবং যেখানে অসুবিধা হবে সেখানে আঙ্গুলের সাহায্য নেবে। ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষার্থীর মূল্যবোধ ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীর মূল্যবোধ এবং আচরণের মূল্যায়নের ক্ষেত্রে কোনটা প্রয়োজন? ঐকিক মূল্যায়ন, সার্বিক মূল্যায়ন, সংশ্লিষ্ট অন্যান্য ঘটনার নথি, দায়িত্বপ্রাপ্ত কার্যের বিবরণ। কারেক্ট আনসার কী হবে? 215 বলুন তো। শিক্ষার্থীর মূল্যবোধ এবং আচরণ মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। কি প্রয়োজন? শিক্ষার্থীর মূল্যবোধ এবং যদি আচরণ সবগুলা জিনিস যদি বুঝতে চাই, তাহলে তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কি? পোর্টফোলিও একটা ফাইল, যে ফাইলের মধ্যে শিক্ষার্থীর সবগুলা বিষয় আমরা কি করতে থাকি? নথিভুক্ত করে থাকি এই ফাইলের মধ্যে, ঠিক আছে, যাদের পরবর্তী সময় সেটা বোঝা যায়। নেক্সট, জানা অজানা বিভিন্ন বিষয়ের আলোচনার অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা, এই দুটি ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন। জানা অজানা যে বিভিন্ন বিষয় রয়েছে, ওই বিভিন্ন বিষয়ের আমরা আলোচনায় অংশগ্রহণ করব। যা জানি তা নিয়ে আলোচনা করব, যা জানি না তা নিয়ে আলোচনা করব এবং তার ফল কী হতে পারে সেটাও আমরা উপস্থাপনা করব। তার জন্য নিচের কোন ক্রিয়াকলাপটা আমাদের প্রয়োজন হবে? মৌখিক যোগাযোগ স্থাপন, তারপর হচ্ছে পঠন, তারপর হচ্ছে ইন্টারনেটের সাহায্য গ্রহণ, তারপর হচ্ছে একটা পৃথক দৃষ্টিভঙ্গি দিয়ে পুনর্লিখন। তো আমরা এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে কি? মৌখিক যোগাযোগ স্থাপন ইজ দ্য রাইট আনসার। আমরা মৌখিক যখন যোগাযোগ স্থাপন করব, একজনের সঙ্গে আরেকজনে খুব ভালো করে কথা বলবো, তখন আমরা জানা বিষয়গুলো জানবো, অজানা বিষয়গুলো আমরা জানবো। শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে। যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান থাকে, তার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? শিখন প্রক্রিয়া সবসময় কী হয় ভাই? সরল থেকে জটিল হয়। যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান থাকে, তবে তার জন্য নিচের কোন পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য, এটা আমাদের বলতে হবে। এবার অপশনগুলো দেখুন এবং কারেক্ট অ্যান্সার বলুন তো ভাই। আমরা একদম ক্লাস প্রাথমিক বাচ্চাদের, যারা একদম ছোট ক্লাসে রয়েছে, তাদেরকে আমরা বক্তৃতা প্রদান করতে পারি না। তো সরাসরি বক্তৃতা আপনারা কেটে দিলেন, ঠিক আছে। তারপর আপনি শিশুকে যেটা দেখাবেন, একদম সহজ সরল দেখাবেন না একদম কঠিন জিনিসগুলো দেখাবেন? অবশ্যই আপনি সহজগুলো দেখাবেন, কারণ ছোট শিশু। তো আমি উচ্চ স্তরের দৃষ্টিগ্রাহ্য নির্দেশ, এটাও আমি কেটে দিলাম। সুতরাং অপশন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। দৃষ্টিগ্রাহ্য এবং অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ কোনো বক্তৃতা নয়। দেখুন অপশন দেখে আপনাদের মনে হচ্ছে যে কারেক্ট আনসার কী হবে, কিন্তু যখন আপনি কেটে দেবেন তখন আলটিমেটলি আপনার অপশন নাম্বার 1 দাঁড়াবে। যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী ভাষার একটি সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে, এর অর্থ কী? যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে যেটা ধ্বনিতত্ত্ব রয়েছে, ওই ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী ভাষার একটা সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে। তো কথা হচ্ছে অর্থটা কি? ধ্বনিতত্ত্বের সূত্র বলেছে, মাথায় রাখবেন, ধ্বনিতত্ত্বের সূত্র ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপন, তারপর হচ্ছে গ্রাম্য উচ্চারণগুলি অনুকরণ, ভাষা ব্যবহারের মাধ্যমে শেখা ও নতুন কিছু জানা, ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণকে নিয়ন্ত্রিত করা।
তো সংযোগ স্থাপন করা মানে কি অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করা ইজ দ্য রাইট আনসার। শ্রেণীকক্ষে খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জনের শিক্ষার্থীদের জন্য যে বিষয়টি বাঞ্ছনীয়, আমরা কি করি, শিশুদেরকে শুধুমাত্র পড়ার ব্যবস্থা করি, খেলাধুলায় তাদেরকে অংশগ্রহণ করতে আমরা দেই না। কিন্তু এখানে কি বলেছে, শ্রেণীকক্ষে ভাষাগত দক্ষতা যদি অর্জন করাতে চাই তখন এই খেলাধুলার মাধ্যমে কিন্তু তাকে আমরা কি করতে পারি, তাকে আমরা খেলাধুলার মাধ্যমে তার ভাষাগত দক্ষতা তাকে অর্জন করাতে হয়। ঠিক আছে, তো এখানে খেলাধুলার মাধ্যমে যদি শ্রেণীকক্ষে ভাষাগত দক্ষতা অর্জন করাতে চাই তাহলে নিচের কোনটা মাস্ট করতে হবে, যেটা বলেছে বাঞ্ছনীয়। অধিক সাহিত্য পাঠে উৎসাহিত করা। আচ্ছা, খেলাধুলার সঙ্গে সাহিত্যের কি সম্পর্ক রয়েছে বলুন তো, রয়েছে কিনা? না, নাই। প্রযুক্তিমূলক কার্যাবলীর তুলনায় কম দামি উপকরণের ব্যবহার। ঠিক আছে, এটা কি ধরনের কথা ভাই? মূল্যায়ন ও অর্জিত জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন, অতিরিক্ত পাঠ্যপুস্তক ব্যবহারের প্রয়োজনীয়তা। দেখুন, যে কোনো জিনিস আমরা অধিক কোনো কিছু করি না, তো অধিক সাহিত্য পাঠ কেটে দিলাম, অতিরিক্ত পাঠ্যপুস্তক কেটে দিলাম। এবার আমাদের কাছে দুটো অপশন থাকলো, একটা কি প্রযুক্তিমূলক কার্যাবলীর তুলনায় কম দামি উপকরণ। আমরা খেলাধুলায় যে কম দামি উপকরণ দিয়ে খেলাধুলা করাতে হবে তা নয়, উপকরণ ছাড়াও কিন্তু অনেক খেলা যায়। যেমন শিশুরা দৌড়াদৌড়ি করে, নিজের মধ্যে অনেক দৌড়াদৌড়ি করে, এটাও কিন্তু তাদের পাশে একটা খেলা। কিন্তু এখানে যে খেলতে গেলে যে শুধুমাত্র যে আমাদের কম দামি উপকরণ ব্যবহার করতে হবে সেরকম কোনো কথা নয়। ঠিক আছে, তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মধ্যে স্থাপন করা। এই যে খেলাধুলা করবে, খেলাধুলার মধ্যে সে কতটুকু জ্ঞান অর্জন করতে পারলো, এটা হচ্ছে মেইন কথা। খেলাধুলার মাধ্যমে সে কিন্তু ভাষাগত দক্ষতা অর্জন করতে পারবে, সে কতটুকু অর্জন করতে পারলো সেটাই কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। নেক্সট, ভাষাগত বিভিন্নতা রয়েছে, অর্থাৎ একটা ক্লাসে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী রয়েছে। তো এরূপ একটি শ্রেণীকক্ষে সুসংগতিপূর্ণ শিক্ষণ পরিবেশ ক্ষেত্রে নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা বাঞ্ছনীয়? একটা ক্লাসে যদি অনেক ভাষাভাষী শিক্ষার্থী থাকে, এই ক্ষেত্রে আপনি যদি শিক্ষণ পরিবেশ দিতে চান সঠিকভাবে, তাহলে নিচের কোন পদ্ধতিটা আপনি গ্রহণ করবেন? অনবরত মাতৃভাষা ব্যবহার করবেন, লক্ষ্য ভাষার সুশৃঙ্খল প্রয়োগ করবেন, শিক্ষণ প্রণালী ও যোগাযোগের উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান কার্যাবলীর প্রয়োগ করবেন। যখন লক্ষ্য ভাষা ব্যবহার হচ্ছে না তখন সেই সম্পর্কিত ভাষা প্রত্যাহার করবেন। ভাষাগত বিভিন্নতা রয়েছে, তখন আপনি যদি অনবরত মাতৃভাষা ব্যবহার করেন তাহলে কিন্তু বাকি যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাটা, ও মাতৃভাষাটা সবার সমান নয়, তো আপনি আপনার মাতৃভাষা ব্যবহার করলেন আর বাকি যারা ছাত্ররা রয়েছে অন্য ভাষাভাষী তারা কিন্তু কোনো কিছু বুঝতে পারলো না। সুতরাং অপশন নম্বর 1 আনসার হলো না। নেক্সট কি, আমরা কখনো প্রত্যাহার করি না। এই যে দেখতে পাচ্ছেন অপশনে রয়েছে প্রত্যাহার, এই প্রত্যাহার কিন্তু আমরা কখনো করি না, সুতরাং অপশন নম্বর 4 ক্যান্সেল। তো এটা কারেক্ট আনসার হবে পজিটিভ ওয়ার্ড, এখানে হচ্ছে পারস্পরিক আদান প্রদান। ঠিক আছে, শিক্ষণ প্রণালী এবং যোগাযোগের উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান কার্যাবলীর প্রয়োগ। আমরা কি করতে হবে, পারস্পরিক আদান প্রদান যেখানে আমরা দেব, নিজেদের মধ্যে নিজেরা যখন আদান প্রদান করবে তখন তারা এখান থেকে খুব ভালো একটা জিনিস শিখতে পারবে। ভাষা অর্জনের ক্ষেত্রে শব্দগত জ্ঞান উন্নয়ন অর্থাৎ লেক্সিক্যাল ডেভেলপমেন্ট মানে কি? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন ভাই, লেক্সিক্যাল ডেভেলপমেন্ট মানে কি? অর্জিত ভাষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা, ব্যাকরণগত উন্নয়ন পর্যায়, বাক্য গঠন বা পদবিন্যাসগত জ্ঞান অর্জন, সামাজিক ব্যক্তিগত ইত্যাদি শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান। তো ভাষা অর্জনের ক্ষেত্রে শব্দগত জ্ঞান উন্নয়ন বলুন বা লেক্সিক্যাল ডেভেলপমেন্ট বলুন, ওইটা কি? তো লেক্সিক্যাল ডেভেলপমেন্ট মাথায় রাখবেন, এটা হচ্ছে কি সামাজিক ব্যক্তিগত ইত্যাদি যে শব্দ রয়েছে এই শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান, ইট ইজ কল্ড শব্দগত জ্ঞান। ঠিক আছে, শব্দের জ্ঞান, সামাজিক একটা শব্দ, ব্যক্তিগত একটা শব্দ, তো এই ধরনের শব্দগত যদি তার জ্ঞান হয় তখন আমি সেটা বলবো কি শব্দগত জ্ঞান উন্নয়ন বা লেক্সিক্যাল ডেভেলপমেন্ট। প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে, একটু খুঁজলে পাওয়া যাবে। বিদ্যালয় সম্পর্কে লোকেদের কথাবার্তা থেকে তুমি 5টা ছোট ছোট মন্তব্য শুনবে, নিচে বিবৃতিগুলি পড়ো এবং ক থেকে অ পর্যন্ত প্রতিটি বিবৃতির সাথে 1 থেকে 5 পর্যন্ত 5জন বক্তাকে মেলাও। এই নথিপত্র আলোচনা তুমি দ্বিতীয়বার শুনবে
লক্ষ্য ভাষা স্থির করার ক্ষেত্রে এই প্রক্রিয়া নিচে উল্লেখিত কোন বিষয়ের সহায়ক? এটা কারেক্ট আনসার কি হবে? কি বলেছে দেখুন, বিদ্যালয় সম্পর্কে আমি লোকেদের কথাবার্তা শুনলাম। শুনে আমি কি করলাম, ছোটো ছোটো 5টা মন্তব্য আমি শুনলাম। এই 5টা মন্তব্য 5জন ব্যক্তি 5জন মন্তব্য বলেছে। এবার কোন ব্যক্তি কোন মন্তব্য বলেছে সেটা আমাকে এখানে বলতে হবে, আমাকে মিলাতে হবে। তো এটা যে আমি শিখছি বা এই বিষয়টা যে করছি, এতে আমার কি লাভ হচ্ছে বা আমি কী করছি, এটা আমার কিসের সহায়ক, কিসের সাহায্য করছে? এটি শ্রবণগত মূল্যায়নের প্রণালী, পঠনের অভ্যাসকে বাড়িয়ে তোলা, শিক্ষণ প্রণালী যা ছাত্রছাত্রীদের যোগ্যতার মানদণ্ড, পঠন প্রক্রিয়া যা শ্রবণ প্রক্রিয়ার চাইতে অধিক প্রাধান্য পায়। তো কোয়েশ্চেন নম্বর 222 কী হবে কারেক্ট আনসার ভাই? 222। দেখুন এখানে কি বলেছে, আমি শুনবো, ছোটো ছোটো মন্তব্য কি করব, শুনবো। এই লাইনে দেখুন লাস্টে রয়েছে কি, ছোটো ছোটো মন্তব্য আমি কি করব, শুনবো। কথাবার্তা শুনে তুমি 5টি মন্তব্য শুনবে। তো শোনার পর আমি সেগুলাকে আমি সিলেক্ট করব, মেলাবো। ঠিক আছে? তো এখানে আমার শ্রবণগত মূল্যায়নের প্রণালী হচ্ছে, আমি যদি ভালো করে যদি শুনতে পারি তাহলে কী হবে, মেলাতে পারবো। যদি ভালো করে শুনতে পারি না, শোনার মধ্যে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমি মেলাতে পারবো না। ঠিক আছে? সুতরাং অপশন নম্বর 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কথা বলাকে একটা স্বতঃপ্রাপ্ত দক্ষতা হিসাবে ধরা হয়, তার কারণ কি? কথা বলাকে একটা স্বতঃপ্রাপ্ত দক্ষতা হিসেবে ধরা হয় তার কারণ কেবলমাত্র মাতৃভাষায় নির্ভুলভাবে শেখা যায়। সাধারণত সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই কথা বলতে শেখে। সাধারণত শিক্ষকরা আশা করেন যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবে। শিক্ষণ উপায় ও মানে টিএলএম যাকে বলেছে টিচিং এইডস বা শিক্ষণ সহায়ক উপকরণ ছাড়া শ্রেণীকক্ষে ভাষা শেখানো সম্ভব নয়। তো কারেক্ট আনসার কী হবে? 223। খুব তাড়াতাড়ি আপনারা বলুন তো, এটা আপনাদের অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুব তাড়াতাড়ি বলুন। দেখুন ইন্টারেস্টিং প্রশ্ন। প্যাডাগজির ভাষায় যদি কখনো আপনারা নেগেটিভ দেখতে পান তখন সঙ্গে সঙ্গে ভেবে নেবেন যে এটা আপনার কারেক্ট আনসার হবে না। ঠিক আছে? এখানে কি বলেছে দেখুন, সাধারণত শিক্ষকরা আশা করেন যে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবে। শিক্ষার্থীরা যদি নিজেরাই নিজে দায়িত্ব নেয় তাহলে শিক্ষক মশাই কী করবেন? আর এখানে বলেছে টিএলএম ছাড়া ভাষা শেখানো সম্ভব নয়। তো টিএলএম ছাড়া সম্ভব ভাই, টিএলএম হলে ভালো হয় এটা আমরা বলতে পারি, কিন্তু টিএলএম ছাড়াও কিন্তু শেখানো যায়, সুতরাং এটা হলো না। আলটিমেটলি অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। সাধারণত সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে শেখে। কোন পরিভাষাটি নিচে প্রদত্ত শিক্ষণ পদ্ধতিকে সঠিকভাবে বোঝাতে পারে? বক্তার বক্তব্য বুঝতে একটি সুচিন্তিত বিচার গড়ে উঠবে। কারেক্ট অ্যান্সার কী হবে? কোন পরিভাষাটি নিচে প্রদত্ত যেটা শিক্ষণ পদ্ধতি দেওয়া হচ্ছে এই পদ্ধতি থেকে কোনটাকে সঠিকভাবে বোঝাতে পারে? এখানে বক্তার বক্তব্য বুঝতে একটি সুচিন্তিত বিচার গড়ে উঠবে। এটা কি? এটা কারেক্ট অ্যান্সার কী হবে? এটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং বা সক্রিয় শ্রবণ দক্ষতা। আমরা যদি সক্রিয় শ্রবণ দক্ষতা ঠিকঠাক থাকে তাহলে কি বলছে সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো। পরিকল্পিত উপায়ে বিশেষভাবে শরণাপন্ন শিক্ষার্থী বা স্পেশাল নিড যে সকল স্টুডেন্ট রয়েছে তাদেরকে ভাষাগত দক্ষতার বিকাশ ঘটানো, কিন্তু পাশাপাশি শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলি সামঞ্জস্যপূর্ণভাবে যাতে বজায় রাখা যায় তার প্রচেষ্টা। এটা কি? আমরা কি করব, স্পেশাল নিড যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকেও আমরা ভাষাগত দক্ষতার বিকাশ ঘটাবো, তার সঙ্গে সঙ্গে শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যটাকেও আমরা কি করব, সামঞ্জস্যপূর্ণভাবেও রাখবো। তো এটা কি? এটা একটা গ্রহণশীল প্রচেষ্টা, শৃঙ্খলিত প্রচেষ্টা, সৃজনশীল প্রচেষ্টা, না সর্বাত্মসাধক প্রচেষ্টা? কারেক্ট আনসার কী হবে? এটা হবে গ্রহণশীল প্রচেষ্টা বা ইনক্লুসিভ যেটা বলতে পারেন এডুকেশন, এই সিস্টেমের মধ্যে পড়ছে। যদি সমস্ত শিক্ষার্থীগণ তাদের মতামত যথাযথভাবে প্রকাশ করতে সক্ষম হয়, তাদের সম্পর্কে যে বিচার দেওয়া হবে তা বুঝতে পারে এবং যে পাঠ্য বিষয়টি তারা পড়ছে তা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে, তো এইরূপ সম্ভব করার জন্য লক্ষ্য ভাষার ক্ষেত্রে কিসের প্রয়োজন?
কী বলেছে আবার দেখি, যেসব যদি সমস্ত শিক্ষার্থীরা তাদের মতামত যথাযথভাবে প্রকাশ করতে পারে, তাদের সম্পর্কে যে বিচার দেওয়া হচ্ছে তা বুঝতে পারে, কোন শিক্ষার্থী কী বলা হচ্ছে সেটা তারা খুব ভালো করে বুঝতে পারে, এবং যে পাঠ্য বিষয়টি তারা পড়ছে তা সঠিকভাবে বিশ্লেষণ, তারা যে পাঠ্য বইটা পড়লো বা যে পাঠটা পড়লো তারা যদি সঠিকভাবে তার বিশ্লেষণ করতে পারে, তবে এই ক্ষেত্রে তার কী প্রয়োজন, লক্ষ্য ভাষার ক্ষেত্রে তার কী প্রয়োজন এরূপ সম্ভব করার ক্ষেত্রে, এরূপ সম্ভব যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে মূল কথা। অপরিমিত শব্দভাণ্ডার, মাতৃভাষার সাথে অন্য ভাষার শব্দ ব্যবহার, ব্যাকরণ নিয়মাবলী মুখস্থ করা, ভাষার গঠনগত রীতি বুঝে নেওয়া এবং তার প্রয়োগ করা। একটা জিনিস পড়বো, পরে জিনিসটা আমি বুঝতে পারবো, এটা হচ্ছে কি, দেখুন ব্যাকরণের নিয়ম মুখস্থ করা প্যাডাগজির নেগেটিভ। মাতৃভাষার সাথে অন্য ভাষার শব্দ ব্যবহার, এখানে তো বলেনি যে অন্য ভাষার শব্দ ব্যবহার করছে, এরকম কোনো বলা হয়নি। শব্দভাণ্ডার কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে বাক্যের যেটা গঠন রীতি সেটা বুঝে নিতে হবে এবং তার প্রয়োগ কী করে কোন শব্দ কোথায় কীভাবে প্রয়োগ করতে হয় সেটা কিন্তু খুব ভালো করে জানতে হয়। নেক্সট, নিচের কোন বিবৃতিটি সঠিক, বড়ি কোয়েশন, নিচের কোন বিবৃতিটি সঠিক এটা আমরা বলবো। একটি পাঠ পড়ানোর আগে বা পরে প্রস্তুতিকালীন মূল্যায়ন অবশ্যই হওয়া উচিত, যা অত্যন্ত কার্যকরী। ইয়েস, একটা পাঠ পড়ানোর আগে হোক বা পাঠ পড়ানোর পরে হোক, একটা প্রস্তুতিকালীন মূল্যায়ন, আমরা যেটা ফর্মেটিভ এভলিউশন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা বলি, এটা হওয়া খুব দরকার, যেটা খুব দরকারি। সমস্ত সার্বিক মূল্যায়নের উদ্দেশ্যে শিখন অর্থাৎ আমরা সারা জীবন পড়াবো একটি মাত্র পরীক্ষা নেওয়ার জন্য, 1 বছর পড়াবো ফাইনাল এক্সামের জন্য। সার্বিক মূল্যায়ন মানে কি ফাইনাল এক্সাম, ঠিক আছে। প্রস্তুতিকালীন মূল্যায়ন একটি শিক্ষার্থী ভালো, সাধারণ না ধর্ব এটি বুঝতে আমাদের সাহায্য করে। সমস্ত প্রস্তুতিমূলক কার্য মূল্যায়নের উদ্দেশ্যে সাধিত করে। কারেক্ট আনসার কি? এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর 1। একটি পাঠ পড়ানোর আগে হোক বা পরে হোক একটা প্রস্তুতিকালীন মূল্যায়ন এটা কিন্তু অবশ্যই হওয়া উচিত, ঠিক আছে। কারণ যদি আমি পাঠটা পড়ানোর পরে আমি কি বুঝালাম সেটা যদি শিশুরা বুঝতে পারে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটা সার্থক হয়েছে, নাহলে আমার ক্লাসের কোনো সার্থকতা থাকলো না। দ্বিতীয় ভাষার ভাষাগত দক্ষতা অর্জন একটি অভ্যাসের ব্যাপার, এর অর্থ কী? দ্বিতীয় ভাষার ভাষাগত দক্ষতা অর্জন একটা অভ্যাসের ব্যাপার, এর অর্থ কী? সঠিক শব্দ ও পদবিন্যাসের দ্বারা বাক্য গঠন, ধ্বনি, শব্দ, প্রকাশভঙ্গি ও অর্থ শিখতে হবে, স্থানীয় লোকেদের মতো বাক্য গঠন করতে হবে, সাধারণ কথাবার্তায় যে বিশেষ বাক্য ব্যবহার করা হয় তা মুখস্থ করতে হবে। তো এটা কারেক্ট আনসার হবে সঠিক শব্দ ও পদবিন্যাস দ্বারা বাক্য গঠন। যখন কোনো শিক্ষার্থীর একটি নির্দিষ্ট শিখন অযোগ্যতার লক্ষণ নির্ধারিত করা সম্ভব হয় তখন তথ্যের ভিত্তিতে পঠন এবং লিখনের মধ্যস্থতা করা সম্ভব হবে। যখন কোনো শিক্ষার্থী একটা নির্দিষ্ট শিখন অযোগ্যতার লক্ষণ নির্ধারিত করা সম্ভব হয় তখন এই তথ্যের ভিত্তিতে পঠন হোক বা লিখন হোক তার মধ্যস্থতা করা সম্ভব হবে কিসের মাধ্যমে? কারেক্ট আনসার কী হবে বলুন তো? আমরা যখনই শিখনের অযোগ্যতা বলেছে কি এখানে সে শিখতে সক্ষম হয়নি, তা যা আমি শেখালাম সে শিখতে পারলো না, তো তাকে আমি রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে বা সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে আমি তাকে শেখাবো। শিক্ষার্থীকে পরামর্শ দানের মধ্যে নয়, পিতামাতাকে পরামর্শ দিয়ে হবে না, আর ড্রিল প্র্যাকটিস করানো যাবে না। লক্ষ্য ভাষার ক্ষেত্রে ব্যাকরণ শিখন কি? লক্ষ্য ভাষার ক্ষেত্রে যে ব্যাকরণ শিখন আছে সেটা কি? ব্যাকরণের সার্বিক জ্ঞান লাভের জন্য প্রযুক্তিমূলক উপকরণ অত্যন্ত প্রয়োজন, টেকনোলজিক্যাল এইডস। শিক্ষার্থীদের কাছ থেকে প্রচুর উৎসাহ দাবি করা, পাঠ্য বিষয়ের মূল্যায়ন করা এবং ভাষা যে নিয়মে আবদ্ধ তার প্রতি সচেতনতার বিকাশ ঘটায়, ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করা। তো লক্ষ্য ভাষার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষণের কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর 3। এটা পাঠ্য বিষয়ের মূল্যায়ন করবে এবং ভাষা যে নিয়মে আবদ্ধ হয়েছে তার সচেতনতার বিকাশ ঘটাতে হবে। এখানে বন্ধনীভুক্ত কোন বয়সী শিক্ষার্থীরা তাদের আহরিত বিশেষ ভাষা অভিজ্ঞতার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং সেই ভাষায় পরিমাণ এবং সার্থক
তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, অর্থাৎ কোন বয়সে শিশুরা সবচেয়ে বেশি ভাষা অভিজ্ঞতা অর্জন করতে পারে? এটা কারেক্ট আনসার হবে 15 থেকে 17 বছর বয়সে শিক্ষার্থীরা তাদের আহরিত যে বিশেষ ভাষা অভিজ্ঞতা রয়েছে তার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এবং সেই ভাষার পরিমাণ এবং সার্থকতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারা কী কথা বললো না বললো সেই কথার দাম রাখা তারা শিখে যায়। একটি দ্বিভাষিক শিক্ষামূলক শ্রেণীকক্ষে একটা বাইল্যাঙ্গুয়াল ক্লাসরুমে কি হয়? একটা বাইল্যাঙ্গুয়াল ক্লাসরুমে কি হয়? শিক্ষক শিক্ষার্থীদের নিজস্ব ভাষা ও লক্ষ্য দুটাই কথা বলতে হবে। শিক্ষক কেবলমাত্র লক্ষ্য ভাষায় কথা বলবেন, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে একই ভাষা ব্যবহার করবে, শিক্ষার্থীদের ভাষাতেই শিক্ষক কথা বলবেন। দেখুন, দ্বিভাষিক মানে কি? দুই ভাষা। বাইলিঙ্গুয়াল মানে কি? দুই ভাষা। বাইলিঙ্গুয়াল মানে দুই ভাষা। এখানে বলেছে শিক্ষক কেবলমাত্র লক্ষ্য মানে একটি ভাষা টার্গেট হচ্ছে না, একই ভাষা ব্যবহার করবেন হবে না। শিক্ষার্থীদের ভাষাতেই শিক্ষক কথা বলবেন মানে এখানেও আলটিমেটলি এক ভাষা ব্যবহার হচ্ছে কিন্তু না। তো যেখানে দুই ভাষা ব্যবহার হয়, কারেক্ট আনসার কি? শিক্ষক শিক্ষার্থীদের নিজস্ব ভাষা এবং লক্ষ্য ভাষা এই দুটোতেই কথা বলবেন। একজন শিক্ষক তার বক্তৃতার আধুনিকীকরণ করার জন্য একটি নথিভুক্ত চিত্র এবং সংকলিত অনুষ্ঠানের দর্শন ভিত্তিক না ব্যবহার করেন এবং গৃহকার্যের করা এগুলি ব্যবহার করতে দেন। গৃহকার্যের কাজ যেগুলো রয়েছে সেগুলো তিনি করতে দেন। গৃহকার্যের কাজ এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের সাহায্য করবে। কিসের সাহায্য করবে? শিক্ষার্থীদের কী করবে? তাদেরকে উৎসাহিত করবে। শিক্ষার্থীদের উৎসাহিত করবে, নিজে নিজে পড়তে উৎসাহিত করবে। দ্য রাইট আনসার। ভাষা মনস্তত্ত্বে যথাযথ প্রাসঙ্গিক ব্যাকরণ বলতে কী বোঝায়? এবার দেখুন, প্রাসঙ্গিক ব্যাকরণ বলতে কী বোঝায়? কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? গৃহীত কার্যাবলীর অর্জিত দক্ষতার মাধ্যমে ব্যাকরণ শেখা, যেমন পঠন ও শ্রবণ। একজন শিক্ষার্থী চিন্তাগ্রস্ত, তাকে অন্যমনস্ক লাগছে এবং যতটা গ্রহণ করা উচিত তার কাছ থেকে ততটা সাড়া পাওয়া যাচ্ছে না। এরূপ অবস্থা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে বাধার সৃষ্টি হলো সেটা কি? একজন শিক্ষার্থী, আপনি ক্লাস নিচ্ছেন, দেখলেন যে আপনার একজন শিক্ষার্থী কি অনেক টেনশন রয়েছে, চিন্তা করছে এবং তাকে অন্যমনস্ক লাগছে এবং যতটা গ্রহণ করা উচিত, অর্থাৎ সে যতটুকু শেখার উচিত ছিল সে ততটুকু শিখতে পারেনি। তো এরূপ অবস্থায় আপনি কি করবেন? তার যে বাধার সৃষ্টি হচ্ছে, বাধাটা কি? মানসিক বিকারজনিত, জ্ঞান সংক্রান্ত, আবেগজনিত না শারীরিক? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আবেগজনিত। কী ধরনের প্রশ্ন শিশুদের চিন্তা শক্তির প্রসারে সহায়তা করে? শিশুদেরকে আমরা কীরকম প্রশ্ন করতে পারি যার দ্বারা তাদের চিন্তা শক্তির প্রসারে সহায়তা করবে? সম্পূর্ণভাবে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন মোটেই না, পাঠ্যপুস্তক প্রশ্ন পড়া যায় না। ক্লোজ এন্ডেড কোয়েশন, আর ভাই ক্লোজ এন্ডেড কোয়েশন ওপেন এন্ডেড কোয়েশন হলে ঠিক আছে হতো। বাস্তব তথ্য ফ্যাকচুয়াল কোয়েশন সেটা হবে না। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ব্যক্তিগত প্রতিক্রিয়ামূলক প্রশ্ন, পার্সোনাল রেসপন্স কোয়েশন। যেমন কী ধরনের? যেমন এখানে একটা ঘটনা ঘটছে, যদি তুমি এখানে হতে তাহলে তুমি কি করতে? এই ধরনের একটা সমস্যা হলো, যদি এই সমস্যা তোমার সঙ্গে ঘটতো তাহলে তুমি কি করে সমস্যা সমাধান করবে? এই ধরনের প্রশ্ন থেকে করলে তার বুদ্ধি থেকে, তার ব্রেন থেকে আনসারটা বেরিয়ে আসবে। লিখিত কার্য মূল্যায়নের পঞ্চম স্তরে একজন শিক্ষার্থী বিশেষ দক্ষতা লাভ করবে এবং প্রথম এমন ভাষা ব্যবহার করবে যা পাঠকের মনে প্রভাব ফেলবে। একটা লিখিত কার্য যখন মূল্যায়ন হয় তখন তার পঞ্চম স্তরে কী হবে? একটি শিক্ষার্থী বিশেষ দক্ষতা লাভ করবে এবং যে পড়বে পাঠকের মনে কিন্তু একটা বিশেষ প্রভাব ফেলবে। এই লিখিত কার্যটি সম্পর্কে লেখকের কাছ থেকে কি প্রত্যাশা থাকে? কাল্পনিক বিবরণ দিতে চেষ্টা করবে, একটি বিস্তৃত বিবরণ পেশ করবে, আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করবে, একটি সুনির্দিষ্ট সারমর্ম লিখবে। এবার কারেক্ট আনসার কি? আমরা সবাই জানি কি ভাই? আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে। যা বলা হয় শিক্ষার্থীকে তার নিজের ভাষায় বলতে বলা মানে কি? যা বলা হয় অর্থাৎ শিক্ষার্থীকে আমরা যদি বলি যে তার নিজের ভাষায় লিখো, তখন সেটাকে কি বলা হবে? সমাহরণ, তথ্য পরিবেশন, সংক্ষেপীকরণ না পুনঃস্মরণ? তো এটা কারেক্ট আনসার হচ্ছে কি? সংক্ষেপীকরণ ইজ দ্য রাইট আনসার।
একটি নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী ভাষা অনুশীলন ক্লাসে ব্যবহার হয়। একটা নিয়ন্ত্রিত কন্ট্রোল এবং নির্দিষ্ট যেটা লক্ষ্য অভিমুখী ফোকাসড ভাষা অনুশীলন রয়েছে, এটা ক্লাসে ব্যবহার হবে কিসে? আলোচনা সভা এবং মনোনীত বিশেষজ্ঞের দ্বারা। আমরা কখনো কোনো বিশেষজ্ঞ, আমরা এখানে কোনো বিশেষজ্ঞ আমাদের কোনো কাজ করছে না, কেটে দিই। এখানে দেখো স্ট্রাকচার ড্রিল প্র্যাকটিস, আমরা কখনো ড্রিল প্র্যাকটিস আমরা কি করব না, এখানে কখনো স্ট্রাকচার ড্রিল ক্লাসে ব্যবহৃত হবে। ঠিক আছে, কন্ট্রোল বলেছে, যদি কন্ট্রোল করতে চাই তাহলে কি করতে হবে? সংগঠনবদ্ধভাবে বারবার অভ্যাস করাতে হবে, শূন্যস্থানপূর্ণ অভ্যাস করাতে হবে, শূন্যস্থানপূর্ণ অনুশীলন করাতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নম্বর 3। শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ সেটাই, ঠিক আছে, শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ সেটাই যেখানে কি হয়, শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখায়, শিক্ষকরা অক্রিয় এবং শিক্ষার্থীরা সক্রিয়, শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলীর বন্দোবস্ত থাকে, শিশুরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে থাকে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে কি? শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলীর বন্দোবস্ত থাকে, তার রাইট আনসার। তো দেখতে পাচ্ছেন এই ক্লাসের সবগুলো আনসার কি এখানে রয়েছে। তো এই সব ধরনের আমরা আনসার কিগুলা, এই ক্লাসের পিডিএফগুলো আনসার কি সহ আপনারা আমাদের যে অফিসিয়াল যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যান। এখানে আমরা সবগুলি ক্লাসের পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।